বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, মানসিক শান্তি আনার মতো, আপনার চোখে জল আনতে বাধ্য করবে, আপনাকে কাঁদতে বাধ্য করবে এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার করুণ কাহিনী। যখন জীবন একদিকে আর ভালোবাসা অন্যদিকে, তখন আপনি কাকে বাঁচাবেন? এমন এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া ভালোবাসা নিয়ে কথা বলছি কোরিয়ান হার্ট টাচিং ড্রামা মুভি ওয়ান ডে। একটি অন্ধ মেয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় এবং সেখানেই মেয়েটি মারা যায়। তার আত্মা শরীর থেকে বেরিয়ে পড়ে। আত্মা বাইরে এসে কে কী করছে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারত, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছিল না। তবে সমস্যা হয় তখনই যখন এক লোক তাকে দেখতে পায়। শুধুমাত্র এই লোকটিই তাকে দেখতে পারত। তাই আত্মা অনেক টেনশনে পড়ে যায়। যেখানে অন্যরা মেয়েটিকে দেখতে পাচ্ছিল না, সেখানে এই লোকটি তাকে কিভাবে দেখতে পাচ্ছিল, কে এই ব্যক্তি আর কি করে তাকে দেখতে পাচ্ছে, এই সব কিছু জানার জন্য দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। মুভির শুরুতে মুভির মেল ক্যারেক্টার লিকে আমরা দেখতে পাই। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, এখন আমি কি করব। অন্যদিকে দেখা যায় এক মহিলার মৃত্যুতে সবাই শোকাহত। সেখানকার একজন লিকে ফোন করেছে। লিয়ের ফোনে ব্রাদার ইন লয়ের কল আসে। এরপর আমরা বুঝতে পারি যে মহিলাটি মারা গেছে, সে লিয়ের স্ত্রী, কিন্তু সে তার মৃত স্ত্রীকেও দেখতে চায় না। সে মনের আনন্দে বাস্কেটবল খেলতে থাকে। পরদিন লি তার অফিসে যায়। লি হচ্ছে একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। লি অফিসে এসে দেখে তার শালা তার জন্য অফিসে এসে তার জন্য অপেক্ষা করছে। তার শালাকে দেখে মনে হচ্ছিল সে লিয়ের উপর খুব রেগে আছে। লি তার শালাকে দেখা মাত্র বলে, চলো বাইরে গিয়ে কথা বলা যাক। কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়ে তাকে বলতে থাকে, তুমি আমার বোনকে খুন করেছ আর তুমি বোনের মৃতদেহটি পর্যন্ত দেখতে যাওনি। লি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়ে তাকে বারবার খুনি খুনি বলে চিৎকার করতে থাকে। লি তাকে থামানোর অনেক চেষ্টা করলেও তার শালা তার কলার চেপে ধরে, যা দেখে অফিসের সবাই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সে সবাইকে বলে সে আমার শালা, সে আমার সাথে মজা করছে। কিন্তু তার শালা তাকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। পরে সবাই লিকে এর কারণ জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তাদের এ বিষয়ে লি কোনো উত্তর দেয় না। এরপর সে তার কলিগদের প্রশ্ন করে পরবর্তী কাজের বিষয়ে। লিয়ের কলিগ জানায় 2 মাস আগে মেজু নামের একটি মেয়ে রোড ক্রস করার সময় একটি কারের নিচে চলে আসে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটি এখন কোমায় রয়েছে। মেয়েটি অন্ধ। আর যে গাড়িটি ড্রাইভ করছিল সে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এসব শোনার পর লি বলে, আমাদের ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে মেয়েটির পরিবারকে দিয়ে দাও। আর আমার মনে হয় এ বিষয়ে কারো সমস্যা থাকতে পারে। কিন্তু তার কলিগ তাকে জানায় মেয়েটির বাবা মা নেই, মেয়েটির শুধুমাত্র একজন গার্ডিয়ান রয়েছে। কিন্তু সে টাকা নিতে আপত্তি জানিয়েছে। এরপর লিয়ের বস তাকে বলে, এই কেসটা পুরোপুরি তুমি হ্যান্ডেল করো। যে কোনোভাবেই হোক মেয়েটির গার্জিয়ানদের তুমি কনভিন্স করো তারা যেন পুরোপুরি সেটেলমেন্ট নিতে রাজি হয়। আর তাকে বলো সে যেন কেসটি উইথড্র করে নেয়, কারণ যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছিল সে আমাদের সিইও এর ফ্রেন্ড। সে যদি জেলে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এত বড় ক্লায়েন্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। যে কোনোভাবেই হোক ব্যাপারটি সেটেলমেন্ট করো। পরের দিন লি হসপিটালের ছাদে বসে মেজর আত্মাকে প্রশ্ন করে, তুমি সবসময় নিজের সাথে পাথর রাখো কেন? মেজো বলে, আমি ব্লাইন্ড, তাই আমার সব কিছু ছুঁয়ে অনুভব করতে হয়, আর তাই আমি সবসময় সাথে পাথর রাখতাম। এরপর সে লিয়ের হাত ছুঁয়ে তাকে বলে, তুমি কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়াই লক্ষ্যহীন একটা জীবনযাপন করছো। এ কথা শোনার পর লিয়ের মন খারাপ হয়ে যায়। সে তার হাত ছাড়িয়ে নেয়। এরপর মেজো তার হাত লিয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ছুঁয়ে বলো আমার বিষয়ে। কিন্তু লি কিছুই ফিল করতে পারে না। মেজো বলে, যখন সে চোখে কিছু দেখতে পারত না তখন সে সব কিছু ছুঁয়ে অনুভব করত, আর এখন যখন তার আত্মা সব কিছু দেখতে পাচ্ছে তখন সে কিছু ছুঁতে পারছে না, শুধুমাত্র লিকে ছাড়া। তাই এটা শুনে মেজো খুবই মন খারাপ করে। যা দেখে লি তার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যায়। সেখানকার সুন্দর সুন্দর মাছ দেখে মেজো খুবই খুশি হয়। ফেরার সময় পথে একটি ছেলেকে তার মায়ের সাথে দেখতে পেয়ে মেজোর খুবই মন খারাপ হয়, কারণ সে ছোটবেলায় শুধুমাত্র তার মায়ের শব্দ শুনেছে, কিন্তু তাকে কখনো চোখে দেখেনি।
তার মা তাকে ছোট অবস্থায় রেখে চলে গিয়েছিল। হয়তোবা তার মায়ের তার কোনো প্রয়োজন নেই, তাই সে তার নিজের মাকে আর খোঁজার চেষ্টাও করেনি। এরপর তারা আনন্দের সাথে পুরো শহর ঘুরে ঘুরে বেড়ায়। বড় একটি গাছ থেকে ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছিল। মেজু তার হাতের তালুতে নেওয়ার চেষ্টা করছিল। ফুলের পাপড়িটি মেজুর হাত ছেদ করে নিচে পড়ে যায়। এতে মেজুর খুবই মন খারাপ হয়। এরপর লি মেজুর হাতের নিচে নিজের হাত রাখে। তখন ফুলের পাপড়িগুলো মেজুর হাতের উপর পড়ে, যা দেখে মেজু অনেক খুশি হয়। এরপর তারা একটি বাড়ি যায়, কিন্তু হঠাৎ মেজুর আত্মা গায়েব হয়ে যায়, কারণ মেজু ঘুম থেকে উঠে গিয়েছিল। মেজু কুমায় রয়েছে, কিন্তু তার হাত একটু একটু নড়ে এবং সে শব্দ শুনতে পায়। পরের দিন লি মেজুর ছোটবেলার ছবি নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায়। লি তার ফ্রেন্ডকে মেজুর ছোটবেলার ছবি দিয়ে বলে মেজুর ডিটেলস সম্পর্কে সবকিছু ইনফরমেশনের অনুসন্ধান করার জন্য। মেজুর ফ্রেন্ড দ্রুত খুঁজে বের করে মেজুর ছবিটি কোন স্টুডিওতে তোলা হয়েছিল সে ছবিটি নিয়ে সেখানে চলে যায়। স্টুডিওর ওনারের সাথে পূর্ণ সব রেকর্ড চেক করতে থাকে। এরপর সে মেজুর নাম এবং অ্যাড্রেস নিয়ে এসে লিয়ের ফ্রেন্ডের কাছে জানায়। লি এসে অ্যাড্রেস অনুযায়ী মেজুর মায়ের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় মেজুর মায়ের একটি বিউটি সেলুন রয়েছে, আর এই জায়গাটিতেই মেজুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। লি মেজুর মায়ের কাছে হেয়ার কাট করার সময় লি তাকে প্রশ্ন করে, আপনার মেয়ে কোথায়? মেজুর মা বলে সে স্কুলে গিয়েছে। লি মেজুর মাকে বলে, আমি আপনার বড় মেয়ের কথা বলছি, যাকে আপনি অনেক বছর আগেই চার্চে রেখে এসেছিলেন। সে বলে, আমি মেজু নামের কাউকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। এদিকে লিয়ের বস লিকে বকাঝোকা করে, কারণ সে মেজুর কেসের বিষয়ে খুব বেশি তথ্য তাদেরকে দিতে পারছিল না। এরপর এই কেসটির দায়িত্বের জন্য অন্য একজনকে দিয়ে দেওয়া হয় এবং লিকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় মেজু লিকে জোর করে হসপিটালে থাকা সে ছোট বাচ্চাটির সাথে খেলতে পাঠিয়ে দেয়। লি বাচ্চাটিকে প্রশ্ন করে, তোমার বাবা কোথায়? বাচ্চাটি বলে, হসপিটালের বিল অনেক আসে, তাই বাবা দিনের বেলায় কনস্ট্রাকশনের কাজ করে এবং রাতে ডেলিভারি বয়ের কাজ করে। সে অনেক কঠোর পরিশ্রম করে, তাই আমার সাথে সবসময় থাকতে পারে না। এর কিছুক্ষণ পর সেখানে জিনি চলে আসে এবং বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে। এরপর লি নিশ্চিত জিনি আসলে খারাপ কেউ নয় এবং সে একজন ভালো মানুষ, যে সে কঠোর পরিশ্রম করে। সে তার ছেলের হসপিটালে বিল পুরোপুরি পরিশোধ করতে পারে না, আর তাই সে অসুস্থতার ভান করে নিজের ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ছেলের হসপিটালের বিল পরিশোধ করছে। আর তার ছেলের চিকিৎসা শুধুমাত্র এই হসপিটালে হয়। সে চাইলেও অন্য কোনো ভালো হসপিটালে তার ছেলে চিকিৎসা দিতে পারছে না। এরপর মেজুর মা মেজুকে দেখতে হসপিটালে আসেন। মেজুর মা মেজুকে রুমের দরজা থেকে দেখে আবার চলে যাচ্ছিল। তখন লি তাকে প্রশ্ন করে, আপনি মেজুর কাছে যাচ্ছেন না কেন? তার উত্তরে মেজুর মা তাকে বলে, মেজুর সামনে গিয়ে দাঁড়াবার মুখ আমার কাছে নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। লি তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু সেখানে মেজুর আত্মা দাঁড়িয়েছিল। তার মায়ের কথা শুনে তার খুবই মন খারাপ হয়ে যায়। মেজু লিকে বলে, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তাতে কি হয়েছে? আমার তার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, আর আমি একদিন আমার মায়ের কাছে দেখা করতে যাই তার বিউটি সেলুনে কাস্টমার সেজে। তখন আমার ওয়াকিং স্টিকটি ব্যাগের ভেতরে রেখে দিই। এরপর আমার মা যখন আমার হেয়ার কাট করছিল, তখন আমি তাকে জানাই যে আমি তার সেই মেয়ে যাকে সে চার্চে রেখে এসেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। এখন দেখো আমি 25 বছর বয়সী হয়ে গিয়েছি। এ কথা শোনার পর আমার মা বলে, সে আমাকে চেনে না, সে চায় না আমি তার কাছে যাই। আমি তাকে বলি, আমি তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে আসিনি, আমি তো শুধুমাত্র এটা বলতে এসেছি যে আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মা আমার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমি আমার মায়ের বিউটি সেলুন থেকে বের হয়ে আসি, কিন্তু ভুলে ওয়াকিং স্টিকটি ভিতরে রেখে চলে আসি। বের হওয়ার পর আমার ওয়াকিং স্টিকের কথা মনে পড়ে, কিন্তু আবারও ভিতরে গেলে মা যদি আমাকে এমন কিছু বলে যা শুনে আমার কষ্ট আরও বেড়ে যাবে, তাই ওয়াকিং স্টিক ছাড়াই পথ চলতে শুরু করি। আমি এটা ভেবে কাঁদছিলাম যে আমি ভেবেছিলাম আমার মা এত বছরে হয়তো বা আমাকে খুব মিস করছিল,
কিন্তু সে তো আমাকে পরিচয় দিতেই অস্বীকার করছিল। আর তখনই রোড ক্রসিংয়ের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি কোমায় চলে যাই। আর তখনই আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এ কথা বলতে বলতে মেজুর আত্মা নিচে পড়ে হঠাৎ গায়েব হয়ে যায়। লি তখন উত্তেজিত হয়ে হসপিটালে যায়। গিয়ে সে দেখতে পায় মেজু রক্তবমি করছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। ডক্টর তাকে আইসিইউতে নিয়ে যায়। এদিকে ইন্স্যুরেন্স কোম্পানি প্রমাণ করে যে মেজুর অ্যাক্সিডেন্টের জন্য তারা দায়ী ছিল না, সে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিল। পরের দিন মেজুর বেস্ট ফ্রেন্ড হসপিটালে তাকে দেখতে এসেছে। লিয়ের মনে হয়েছে যদি মেজুর মা একবার এসে তার মায়ের সাথে দেখা করে নেয় তবে মেজুর ভালো লাগবে, অন্তত সে শান্তিতে মরতে পারবে। লি তার ফ্রেন্ডকে তার মায়ের সাথে দেখা করিয়ে দেয়। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও তার মা তার সাথে দেখা করতে রাজি হয় না। লি এসব নিয়ে খুব ডিপ্রেসড হয়ে যায়। তখন জিনি তার কাছে আসে এবং লিকে ড্রিঙ্ক করতে দেয় আর বলে, এত টেনশন করো না, তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানির টাকা আমার আর প্রয়োজন নেই। এই টাকা ছাড়াই আমি আমার সন্তানকে বাঁচিয়ে তুলব। লি তাকে বলে, তুমি একজন ভালো মানুষ কিনা সেটা জানি না, তবে তুমি সত্যি একজন ভালো বাবা। পরের দিন মেজুর মা অন্য মেয়েকে সাথে করে নিয়ে মেজুকে দেখতে আসে। লি মেজুর মাকে বলে, আমি আপনাকে আপনার মেয়ের চিকিৎসার ইন্স্যুরেন্সের পুরো টাকা দিয়ে দেব। মেজুর মা তখন তাকে বলে, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার শুধুমাত্র আমার মেয়ের ভালোবাসা প্রয়োজন। এত বছর যাবৎ আমি আমার মেয়েকে ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম, এখন আমি আমার সবটা দিয়ে তা পূরণ করতে চাই। কিন্তু তার অন্য মেয়ের তার মায়ের এ ধরনের কথা পছন্দ হচ্ছিল না। সে তার মাকে বলে, এমনিতেই আগে থেকে আমাদের অনেক ঋণ রয়েছে, এখন এর চিকিৎসা বহন করতে আরও ঋণ করতে হবে, অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা তো নিয়ে নিতে। তাদের এসব কথা মেজুর আত্মা শুনে নিয়েছিল। এরপর মেজুর মা মেজুর পাশে বসে খুব কান্না করছিল। সে বলছিল, এত বছর পরেও তুমি আমার কণ্ঠস্বর মনে রেখেছ, তুমি আমায় খুঁজে বের করেছ, কিন্তু আমি তোমাকে পরিচয় দিতে অস্বীকার করেছি, আর আমার জন্য তোমার এ হাল। এসব মেজুর আত্মা শুনছিল এবং সে খুব কাঁদছিল। তার মনে হচ্ছিল এত বছর সে যে ভালোবাসার জন্য তার মাকে খুঁজে বের করেছিল, এখন সে মা নিজে তার কাছে চলে এসেছে তার দেখাশোনার জন্য। অন্যদিকে দেখা যায় ইন্স্যুরেন্স কোম্পানি মেজুকে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কোনো মতে বেঁচে দিতে চাচ্ছিল কেসের হাত থেকে, কিন্তু এখন মেজুর মা মাঝখানে চলে এসেছে। সে কোনো ধরনের সেটেলমেন্ট নিতে চায় না। আর এসবের মাঝখানে মেজুর মাকে নিয়ে আসার জন্য লিয়ের বস লিয়ের উপর চিৎকার করে, কিন্তু লি উল্টো রেগে যাওয়ায় তার বস চুপ হয়ে যায়। অন্যদিকে মেজুর আত্মা তাকে জানায়, আমি চেয়েছিলাম আমার মাকে খুশি দেখতে, কিন্তু আমার জন্য মা আরও কষ্ট পাচ্ছে। আমার চিকিৎসা খরচ বহন করতে আমার মায়ের খুব কষ্ট হবে। ডক্টরদের কথায় বোঝা যাচ্ছে আমি সারাজীবন এভাবে কুমায় থাকব, তবে কি সারা জীবন আমার মায়ের আমার জন্য এতটা কষ্ট সহ্য করতে হবে? আপনি দয়া করে আমার রুমে গিয়ে আমার অক্সিজেন মাস্ক পাইপগুলো সব কাট করে দিন, যাতে করে আমি মরে যাই। এতে হলেও আমার মায়ের কষ্ট কমবে। মেজুর কথা শুনে লি চিৎকার করে রেগে গিয়ে বলে, সম্পর্কে কি শুধু সুসময়ের জন্য এক্সিস্ট করে? দুঃখের সময় পাশে থাকার জন্য কি সম্পর্ক নয়? এরপর লি মেজুকে বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমরা অনেক সুখী ছিলাম, কিন্তু একদিন হঠাৎ তার দুপা অবশ হয়ে যায়। এরপর থেকে সে প্যারালাইজড হয়ে যায়। সে একদিন আমাকে প্রশ্ন করে, আচ্ছা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? আমি উত্তরে না বলি, কিন্তু সে আমার মনের কথা বিশ্বাস করে না। প্রায় সে আমার সাথে চিৎকার করত যে সে হয়তোবা আমার কাছে বোঝা হয়ে গেছে, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। একদিন আমি তাকে নিয়ে ঘুরতে যাই পাহাড়ের সাইডে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার স্ত্রী তখন হুইল চেয়ারে বসা ছিল। সে আমায় ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে বলে। আমি ভুলে হুইল চেয়ার লক না করে ব্ল্যাঙ্কেট নিতে চলে যাই। ফিরে এসে দেখি স্ত্রী এবং হুইল চেয়ার কোনোটাই নেই। এরপর দেখি সে উপর থেকে পড়ে রোড অ্যাক্সিডেন্ট করেছে। এই একই হসপিটালে আমার স্ত্রীও ভর্তি ছিল এবং সে এখানেই মারা যায়। সে আমার কাছে কখনোই বোঝা ছিল না। ভালোবাসা কখনো বোঝা হয় না। তাহলে তোমার মায়ের কাছে তুমি কেন বোঝা হবে?
এরপর মেজ তাকে বলে, তুমি যেদিন হসপিটালে তোমার স্ত্রীর কাছে গেছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম, তুমি পুরোপুরি ভেঙে পড়েছিলে। আসলে আমার মা আর তুমি একই, আর আমি আর তোমার ওয়াইফ একই। এ কথা শোনার পর লি মেজুর মুখে আলতো করে ধরে। দুজনে চোখ বুজে কাঁদতে শুরু করে। চোখ বুজে সে তার নিজের স্ত্রীকে দেখতে পায়। সে স্ত্রীর হুইল চেয়ারে ঠিকই লক করেছিল। লি সেখান থেকে যাওয়ার সাথে সাথেই ইচ্ছে করে তা আনলক করে নেয় এবং সে নিজেই ইচ্ছে করে উপর থেকে হুইল চেয়ার নিয়ে পড়ে গিয়ে সুসাইড করে। কারণ সে লিয়ের বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না। সে যখন চোখ খুলল তখন সে মেজুর জায়গায় স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলে, মৃত্যু পথযাত্রীদের কখনো ভয় লাগে না, ভয় তো থাকে শুধু এটা ভেবে যে তার আপন মানুষ তাকে ভুলেও যেন ভুলে না যায়। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ঠিক না? লি তখন তার স্ত্রীর কথা শুনে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে মাথা তুলে তাকানোর পর লি সেখানে না দেখতে পায় তার স্ত্রীকে, না মেজুকে। এরপর লি সেখান থেকে বাড়ি ফিরে যায়। সেদিন সে অনেক দিন পর সে নিজের বেডরুমে প্রবেশ করে। আসলে তার বেডরুমে তার স্ত্রীর স্মৃতিগুলো দেখে সে কষ্ট পাবে, তাই সে এতদিন তার বেডরুমে যায়নি। কিন্তু আজ তার আর কোনো কষ্ট হচ্ছিল না। পরের দৃশ্যে দেখা যায় লি হসপিটালে গিয়েছে মেজুর কাছে। সে মেজুর পাশে বসে থেকে মেজুকে বলে, আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। মেজু বুঝতে পারে যে লি তাকে তার এই জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছে, আর লি তাই করে। সে মেজুর মুখ থেকে তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলে আর অন্যান্য সব কানেকশন যা তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল সে সব খুলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মেজু মারা যায়। এরপর লি হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে আর ডিসিশন নেয় সে তার পাস্ট ভুলে গিয়ে নয়, বরং পাস্ট সাথে নিয়েই হাসি মুখেই জীবনযাপন করার চেষ্টা করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা হৃদয়ে ছুঁয়ে যাওয়া অসমাপ্ত ভালোবাসার গল্পটা? প্রিয় ভালোবাসার মানুষটা যখন ছেড়ে চলে যায় তখন তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা কতটা কষ্টকর হয় তা আজ এই মুভি থেকে জানতে পারলাম। আসলে মুভিটা এক্সপ্লেন করার সময় আমিও কেঁদে ফেলেছিলাম। মুভি এক্সপ্লেন করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর না করো, কষ্ট করে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন।